ত্রিপুরার ডম্বুর, যেখানে মানুষ যায় প্রকৃতির সৌন্দর্য দেখতে, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই যদি এমন একটা রাত কাটাতে হয় যেটা শেষ হওয়ার নামই নেই না। নমস্কার বন্ধুরা, আমি জনার্দন দত্ত। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন অসুমিত মেরুদা, যাকে অনেকেই কবি মেরুদা নামে চেনেন। ঘটনাটি মাত্র 1 মাস আগে, আর এই ঘটনাটি ঘটেছিল ডম্বুরের নারিকেল কুঞ্জে। সেদিন রাতে আমরা সবাই আশ্রমে ছিলাম। গুরুজির সঙ্গে গান, কীর্তন আর আড্ডা চলছিল। তখনই বিদেশ থেকে আসা এক গুরুভগ্নী আর তার স্বামীকে নিয়ে ঠিক হলো এক রাতের জন্য ডম্বুরে ঘুরে আসা। পরের দিন সকালে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু পূজার জন্য দেরি হয়ে যায়। তাই যখন আমরা নারিকেল কুঞ্জে পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে গেছে। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, চারদিকে পাহাড়, বিশাল জলরাশি আর অপূর্ব পরিবেশ। কিন্তু সন্ধ্যা নামার আগে একটা বড় সমস্যা সামনে এলো। একটা রুমও খালি পাইনি, সরকারি কটেজ নেই, প্রাইভেট রুম নেই, এবং যেগুলো ছিল তার ভাড়া 3-4 হাজার টাকা, তার উপর আবার আলাদা বোর্ড ভাড়া। ঠিক তখনই এক দোকানদার দূরে এসে নৌকায় বসে থাকা একজনকে দেখিয়ে দিলেন, ওনার সঙ্গে যেয়ে কথা বলুন। যখন লোকটার সঙ্গে আমরা কথা বলতে গেলাম, লোকটা বলল, একটা ছোট আইল্যান্ডে কয়েকটা কটেজ খালি আছে, রুম মাত্র 2000 টাকা, আর বোট ভাড়াও তার মধ্যেই। কথাটা একটু অদ্ভুত লাগলেও আমরা রাজি হয়ে গেলাম। বোটে করে যখন আইল্যান্ডে পৌঁছালাম, জায়গাটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চারদিকে শুধু জল, মাঝখানে ছোট একটা দ্বীপ, টিনের তৈরি কয়েকটি টঙ্গর, সবকিছু যেন ছবির মতো সুন্দর। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেই প্রথম অস্বস্তিটা শুরু হলো। কেয়ারটেকার ভদ্রলোক খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তার স্ত্রী গুরুজি আইল্যান্ডে পৌঁছানোর পর তিনি ঘরের বাইরে বেরোনো বন্ধ করে দিলেন। আমি আর একজন গুরু ভাই চা আনতে ওদের ঘরে গিয়েছিলাম। দেখলাম মহিলা বারবার দরজার আড়াল থেকে তাকাচ্ছেন, চোখে মুখে এমন একটা ভয় যেন উনি কাউকে লুকিয়ে দেখছেন। আমাদের সঙ্গে একটা কথাও ঠিক মতো বললেন না, কেন জানি না। পুরো পরিবেশটাই হঠাৎ অস্বস্তিকর লাগতে শুরু করলো। তারপর আমরা সবাই মিলে সূর্যাস্ত দেখতে গেলাম। সন্ধ্যা নামতেই আরেকটা অদ্ভুত বিষয় সামনে এলো। পুরো আইল্যান্ডে কারো ফোনে নেটওয়ার্ক নেই। জলের ধারে গেলে মাঝে মাঝে এক দাগ আসে, তারপর আবার হারিয়ে যায়। গুরুজি বললেন, চলো বাইরে আগুন জ্বালিয়ে আজ কীর্তন করা যাক। আমরা সবাই আগুন ঘিরে বসলাম। ম্যাগি রান্না হচ্ছিল, গানও চলছে, হাসি আড্ডাও চলছে। হঠাৎ একটা পুরো প্লাস্টিকের গন্ধ পুরো পরিবেশটা ভরে দিল। চারদিকে খুঁজতে গিয়ে দেখলাম আগুনের পাশে রাখা গুরুজির স্যান্ডেল আগুন লেগে গেছে। গুরুজির স্যান্ডেলটা হাতে নিয়ে শুধু একটা কথাই বললেন, এটা খুব একটা ভালো লক্ষণ নয়, মনে হচ্ছে আজকের রাতটা সহজ হবে না। তারপর তিনি আমাদের বললেন, খাবার খাওয়ার আগে একটু খাবার আলাদা করে একটা পাতায় রেখে বাইরে দিয়ে আসো। কারণ জিজ্ঞেস করতেই শুধু বললেন, অচেনা জায়গায় শুধু মানুষ থাকে না, বিশ্বাসকে সম্মান করতে হয়। আমরা আর কিছু না বলেই খাবার রেখে এলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি আসল ভয়টা তখনও শুরু হয়নি। খাবার আলাদা করে রেখে আমরা আগুনের পাশে বসে পড়লাম। গান কীর্তন চলছিল, আড্ডাও চলছিল, কিন্তু একটা জিনিস আমাদের সবার খেয়াল হচ্ছিল, সময় যেন এগোচ্ছিল না। ঘড়িতে তখন রাত মাত্র 8টা, কিন্তু আমাদের মনে হচ্ছিল যেন ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। অন্য সময় আশ্রমে কীর্তন করতে করতে কখন যে বড় হয়ে যায় বোঝাই যায় না, কিন্তু সেদিন প্রতিটা মিনিট যেন এক একটা ঘন্টার মতো লাগছিল। এরপর সবাই একটু ক্লান্ত হয়ে নিজেদের রুমে চলে গেল। গুরুজি আর আরেকজন গুরু ভাই পাশের রুমে বিশ্রাম নিতে গেলেন, আর আমরা 3জন নিজেদের রুমে বসে আবার মায়ের নাম কীর্তন শুরু করলাম। হঠাৎ ঠক ঠক দরজায় 2বার নক হলো। আমরা ভাবলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু আবার আমি জিজ্ঞাসা করলাম, কে রে? বাইরে থেকে গুরুজির গলা ভেসে এলো, বাবা দরজাটা খোল। দরজা খুলে দেখি গুরুজি আর সঙ্গে একজন গুরু ভাই, কিন্তু দুজনের মুখেই একটা অদ্ভুত ভয়ের ছাপ। আমি গুরুজিকে জিজ্ঞাসা করলাম, মহারাজ কি হয়েছে? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ওই ঘরে বসা যাচ্ছে না বাবা। আমরা অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করতেই গুরুজি বললেন, মনে হচ্ছে পুরো টংঘরটাকে কেউ নিচ থেকে নাড়িয়ে দিচ্ছে, বিছানাটা পর্যন্ত কেঁপে উঠেছে। মাঝে মাঝে এমন একটা পচা দুর্গন্ধ আসছে যেন বহুদিনের বাসি অন্নের গন্ধ, আর বারবার মনে হচ্ছে কেউ নিচ থেকে ঘরে ঠোকা মারছে। গুরুজি নিজে ভয় পাননি, কিন্তু উনি আমাদের জন্য চিন্তিত হয়ে আমাদের রুমে চলে এসেছিলেন। তারপর যা শুরু হলো আজও মনে পড়লে গায়ে কাটা দেয়। টিনের চালের উপর ঘস ঘস গসস, যেন কেউ লম্বা নখ দিয়ে টিনে আঁচড় কাটছে। কিছুক্ষণ পর খাটের মেঝাতে ঝনঝন ঝনঝন একজন মহিলা নৌপুর পরে ধীরে ধীরে হাঁটার শব্দ। তারপরই ঠাস 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 ঠাস, যেন ভারী বুট পরে একজন পুরুষ
আমাদের রুমের চারপাশে হাঁটছে। একবার তীব্র পচা গন্ধ, আবার হঠাৎই অদ্ভুত মিষ্টি একটা সুগন্ধ, একটার পর একটা বদলে যাচ্ছিল। এরপর আমাদের রুম থেকে একটু দূরে যেখানে নৌকাটা বাঁধা ছিল সেখান থেকে ভেসে এলো ঠাস ঠাস, যেন কেউ জোরে জোরে জলের মধ্যে পাথর ছুঁড়ে মারছে। মাঝে মাঝে মনে হচ্ছিল নৌকার মোটর নিজে থেকেই চালু হয়ে যাচ্ছে। চারদিকে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেটা ভাষায় বোঝানো অসম্ভব। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা অজানা ভাষার আওয়াজ। আমরা কেউ বুঝতে পারছিলাম না ওটা গান নাকি মন্ত্র, নাকি কেউ আমাদের দিকেই তাকিয়ে কিছু বলছে। তার সঙ্গে রুমের উপর দিয়ে ছোট ছোট মোরগের দৌড়ানোর শব্দ। কিন্তু ভোরে ওঠে পুরো আইল্যান্ড ঘুরেও একটা মুরগিও খুঁজে পাইনি। আমরা সবাই এক খাটে বসে শুধু অপেক্ষা করছিলাম কখন ভোর হবে। গুরুজি বললেন, বই পাস না, সকাল হলেই সব থেমে যাবে। কিছুক্ষণ পর উনি বললেন, দেখতো কটা বাজে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি 4:20, কিন্তু চোখের সামনে কোনো কারণ ছাড়াই ফোনের সময় নিজে থেকেই বদলে গেল 4:20 থেকে 3:50। সেই মুহূর্তে আমাদের শরীরের রক্ত যেন হিম হয়ে গিয়েছিল। অনেকক্ষণ পর জানলার ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো ঢুকলো। মনে হলো অবশেষে রাতটা শেষ হয়েছে। আমরা দ্রুত আইল্যান্ড ছেড়ে বেরিয়ে এলাম। বেরোনোর সময় কেয়ারটেকারকে সব ঘটনা বলতেই ভদ্রলোক কেঁদে ফেললেন। তিনি বললেন, 1 বছর আগে থেকে এখানে আসার পর থেকেই আমার ওয়াইফ বদলে গেছে। মাঝরাতে চিৎকার করে, অদ্ভুত কথা বলে, আর এমন ভাবে তাকায় যেন ও আর আগের মানুষটা নেই। তিনি আরো বললেন, অনেক অতিথি হয়তো এসব অনুভব করেন না, কারণ তারা রাতে নেশা করে ঘুমিয়ে পড়ে, কিন্তু আপনারা সারা রাত জেগেছিলেন, তাই সব কিছু অনুভব করেছেন। আমরা ওনাকে শুধু একটাই পরামর্শ দিয়েছিলাম, সম্ভব হলে এই জায়গাটা ছেড়ে চলে যান। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ফেরার পথে আমাদের 2 ড্রাইভার নিজেরাই বললেন, সারা রাত গাড়ির জানলায় একটা কালো ছায়া ঠোকা মারছিল, আর বাইরে থেকে ভেসে আসছিল কান্নার শব্দ। সেদিনের পর আমরা সবাই আশ্রমে ফিরে মায়ের পুজো করছিলাম, কিন্তু ডুম্বরের সেই রাত আজও আমাদের কারো স্মৃতি থেকে মুছে যায়নি। এটাই ছিল আজকের ঘটনা। অনেকেই আছেন এখানে ভূত প্রেত বিশ্বাস করেন না, কিন্তু যাদের সাথে এরকম কিছু একটা হয় তাদের রাতটা কিভাবে কেটেছে শুধুমাত্র তারাই বুঝে।